আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির জারণ বিজারণ নিয়ে কিছু বিক্রিয়া দেখব। প্রথমত বলি কেন ভিডিওটা বানাচ্ছি। আমাদের কেসে যেটা দেখা যায় যে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা অনেক বড় হওয়ায় আমাদের ছাত্ররা অনেকেই চ্যাপ্টারটা পড়ে না, কিংবা পড়লেও এত ভালো করে পড়ে না, যার কারণে বোর্ড পরীক্ষায় অনেকেরই টেন্ডেন্সি থাকে এটা থেকে উত্তর না করার, এবং সাকসেসফুলি অনেকে বেরো হয়ে আসতে পারে, কিন্তু আলটিমেটলি দেখা যায় অ্যাডমিশনের টাইমে তাদের সবাইকে পড়তে হয়। তো অর্গানিক কেমিস্ট্রির বিক্রিয়াগুলো আসলেই জটিল এবং অনেক বড় বড় বিক্রিয়া, যেগুলো মনে রাখা আসলেই কঠিন। তো এই ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি যে কিছু স্পেসিফিক টাইপের বিক্রিয়া যেগুলো কখনোই আর ভুল হবে না এবং মনে রাখতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। তার আগেই একটা জিনিস বলে রাখি যে ভিডিওটা তুমি কখন দেখবা, আমি রিকমেন্ড করবো যে তোমার পুরো বইটা অন্তত একবার পড়া আছে এই চ্যাপ্টারটা, এই অবস্থায় তুমি এটা দেখতে পারো, তাহলে তুমি বেস্ট বুঝতে পারবা আর কি। যদি বই সম্পর্কে একদমই ধারণা না থাকে তাহলে অনেক কিছুই বুঝতে পারবা না। সো চলো শুরু করা যাক। অর্গানিক কেমিস্ট্রি, আমাদের আজকের টপিক হচ্ছে জারণ বিজারণ। অক্সিডেশন এবং রিডাকশন নিয়ে বলতে গেলে আমরা কি জানি, জারণ এবং বিজারণ কি আসলে। অক্সিডেশন মানে জারণ এবং রিডাকশন মানে বিজারণ। এটা মানে জারণ, এটা মানে বিজারণ। জারণ হচ্ছে ই মাইনাস ত্যাগ, ইলেকট্রন ত্যাগ, আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। এটা ছিল ইলেকট্রনীয় মতবাদ, কিন্তু জৈব রসায়নের ক্ষেত্রে আমরা ইলেকট্রনীয় মতবাদ গ্রহণ করব না। আমাদের জৈব রসায়নের জন্য যেটা জানা লাগবে সেটা হচ্ছে পুরাতন মতবাদ। এটা ছিল ইলেকট্রনীয় মতবাদ। পুরাতন মতবাদ অনুসারে আমরা দেখব অক্সিডেশন আসলে তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত করা। আর বিজারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল সরিয়ে নেওয়া, তার বদলে অন্য একটা কম সক্রিয় মৌল আমরা সেখানে বসাবো। এটাই হচ্ছে পুরাতন মতবাদ। তো আমাদের জৈব রসায়ন সম্পর্কিত বিক্রিয়ায় ইলেকট্রনীয় মতবাদের থেকে পুরাতন মতবাদটা জানা জরুরি। তড়িৎ ঋণাত্মক মৌল সংযোজন এবং তড়িৎ ঋণাত্মক মৌল সরিয়ে নেওয়া। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে পানি তৈরি করে। দেখো, এই যে অক্সিজেন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলো, অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো। অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, এবং অক্সিজেন যেহেতু এর সাথে যুক্ত হয়েছে তাহলে আমরা বলতে পারবো হাইড্রোজেন এখানে জারিত হয় এবং অক্সিজেন বিজারিত হয়। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে আমরা কি জানি, হাইড্রোজেন দুটো ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে 2 মাইনাস হয় এবং তারা পানি গঠন করে। তাহলে বোঝা গেল। যদি আমরা বিজারণের ক্ষেত্রে দেখতে চাই, আমরা এরকম একটি বিক্রিয়া দেখতেই পারি যে টিন 4 ক্লোরাইড, এটা যদি বিয়োজিত হয় তাহলে এভাবে বিয়োজিত হতে পারে যে কোনো কন্ডিশনে। টিনের এখানে জারণ সংখ্যা +4, এখানে +2, তাহলে এখানে তার বিজারণ ঘটেছে। আমরা অন্যভাবে কি বলতে পারি, এখানে 4টা ক্লোরিন ছিল, অর্থাৎ 4টা তড়িৎ ঋণাত্মক পরমাণু ছিল, সেখান থেকে 2টো তড়িৎ ঋণাত্মক পরমাণু বের হয়ে গেছে। তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলতে পারি বিজারণ। ওকে, এবার আমরা আমাদের মূল বিক্রিয়াতে আসি। প্রথমে আমরা যেটা দেখব অ্যালকোহলের বিক্রিয়া। অ্যালকোহল, অ্যালডিহাইড, আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আমরা সবাই এই বিক্রিয়াটা কম বেশি সবাই জানি, কারণ এটা 9-10-এও ছিল। এটাকে আমরা যদি জারণ করি, অর্থাৎ তীব্র জারণ যদি করি, তাহলে আমরা সরাসরি অ্যাসিড পাই। যদি মৃদু জারণ করি তাহলে আমরা প্রথমে পাই কিটন। তারপর আমরা যদি আবারও জারণ করি
তাহলে আমরা পাই কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এটা আমরা 9-10 থেকে সবাই পড়ে আসছি এবং আমরা সবাই এটা কম বেশি জানি। এখানে কি হলো, জায়মান অক্সিজেন তড়িৎ ঋণাত্মক পরমাণু এটার সাথে যুক্ত হবে, এই কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে। কার্বনের সাথে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনকে সে অপসারিত করে সেখানে অক্সিজেন পরমাণু যুক্ত হলো এবং এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তাহলে আমরা বলতে পারি এখানে এটি জারিত হয়েছে। জারিত মানে কি, অক্সিজেন যুক্ত হওয়া, তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হওয়া। একইভাবে এখানে কিভাবে যুক্ত হলো, এর পরের স্টেপে কার্বক্সিলিক অ্যাসিড গঠন করলো এভাবে। তাহলে অক্সিজেন এটার সাথে যুক্ত হচ্ছে, অক্সিজেন যুক্ত হওয়া মানেই জারণ ঘটা। দ্বিতীয়ত আমরা আসবো অ্যালকাইনের বিক্রিয়ায়। অ্যালকাইন এখানে দুরকম ভাবে বিক্রিয়া করতে পারে। অ্যালকাইন আমরা ক্ষারীয় মাধ্যমে যদি জারিত করি এবং অ্যাসিডিক মাধ্যমে যদি জারিত করি। যদি ক্ষারীয় জারণ ঘটে, ক্ষারীয় জারণটা সাধারণত দুর্বল প্রকৃতির হয়। ওকে, যদি ক্ষারীয় জারণ ঘটে, দেখো একটা ট্রিভিয়াল আমরা একটা অ্যালকাইন নিব, আর CH, একদমই নর্মাল একটা অ্যালকাইন। এটাকে যদি আমরা ক্ষারীয় জারণ করি, অর্থাৎ আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহ জারণ করি, তাহলে আমরা কি পাই? আচ্ছা, তার আগে বলো এখানে ভালনারেবল পয়েন্ট কোনটা তার জন্য? এই যে ট্রিপল বন্ড, এই জায়মান অক্সিজেন ট্রিপল বন্ডে আক্রমণ করবে। ট্রিপল বন্ডে আক্রমণ করলে এটা এই বরাবর ভেঙে যাবে। তাহলে এদিকে একটা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, এদিকে একটা কার্বক্সিলিক অ্যাসিড অথবা অন্য কিছু উৎপন্ন হবে। তো যেটা বড় চেন, সেখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড আমরা উৎপন্ন করে দিই। এবার কথা হচ্ছে এই অংশটাতে কি হবে। দেখো এখানে কার্বন একটা, তাহলে তোমাদের মনে হতেই পারে যে এখানে মিথানিক অ্যাসিড উৎপন্ন হতে পারে, কিন্তু আসলে ক্ষারীয় জারণের ক্ষেত্রে মিথানিক অ্যাসিড উৎপন্ন হয় না, বরঞ্চ এখানে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, আদার্স কিছু উৎপাদ থাকতে পারে। যদি আমরা অম্লীয় জারণ করতাম, তাহলে দেখো কি হয়। অম্লীয় জারণের ক্ষেত্রে দেখো তোমরা পাবা যেটা তোমরা প্রথমে আশা করছিলা, যেটা তোমরা পেতে চাও। অম্লীয় জারণের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? K2Cr2O7 প্লাস H2SO4। এটা দুজন একসাথে কাজ করে, যে কোনো একটাকে দিলে হবে না, দুজনকে একসাথে ব্যবহার করতে হবে। অম্লীয় জারণের ক্ষেত্রে দেখো প্রথম উৎপাদটা তো পাবাই, এবং ওখানে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল, এবার এটা না হয় এই যে মিথানিক অ্যাসিড উৎপন্ন হবে, অর্থাৎ HCOOH। অ্যালকাইনে আরেক রকম বিক্রিয়া আমরা দেখতে পাই, সেটা এরকম যে যদি প্রতি সময় অ্যালকাইন হয়, অর্থাৎ CH এমন যদি অ্যালকাইন হয় এবং এটাকে যদি জারিত করো, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, গেস করতে পারবা কেউ? এটা কি আসলে? অক্সালিক অ্যাসিড। এটা ব্যতিক্রম, এটা তোমরা মনে রাখো, এটা পরীক্ষায় আসে, এটা ব্যতিক্রম। ওকে, অ্যালকাইনের জারণ শেষে আমরা এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসে যাব, সেটা হচ্ছে গ্লিসারিনের জারণ। বলতো গ্লিসারিন কি? গ্লিসারিন নিজে অ্যালকোহল, কিন্তু গ্লিসারিন মনো অ্যালকোহল না, এটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। আমরা যদি গ্লিসারিনকে জারিত করি, গ্লিসারিনের সংকেতটা আগে লিখি, CH2OH, CHOH and then CH2OH। এটাকে যদি আমরা তীব্র জারণ করি, তাহলে আমরা পাবো গ্লিসারিক অ্যাসিড। দেখো এখানে কি হয়, অক্সিজেন যুক্ত হবে, কার সাথে যুক্ত হবে ভাই? এটা একটু মনে রাখবা যে এখানে 3টা হাইড্রোক্সিল মূলক আছে, কিন্তু এই অক্সিজেনটা যুক্ত হবে যে কোনো একটার সাথে, যে কোনো একটা প্রান্তের সাথে। ওকে, COOH। গ্লিসারিক অ্যাসিড। দেখো অক্সিজেন এটার সাথে যুক্ত হলো, তাহলে জারণ ঘটলো। গ্লিসারিনের জারণ এরকম। গ্লিসারিনের জারণের পর আমরা
কার্বনিল মূলকের কিছু দুটো জারণ দেখব। কার্বনিল মূলক কিভাবে জারিত হয়, আসো শুরু করি। কার্বনিল মূলক কি? এটা হচ্ছে কার্বনিল মূলক, এটাকে আমরা জারিত করব, কিছু কিছু ক্ষেত্রে বিজারিতও করব। আমরা দেখব কি কি রেজাল্ট পাওয়া যেতে পারে। কার্বনিল মূলকের জারণ নিয়ে দুটো বিখ্যাত বিজ্ঞানীর বিজারণ আছে, সেটা হচ্ছে রোজেনমুন বিজারণ এবং হচ্ছে ক্লিমেনসেন বিজারণ। তো রোজেনমুন আর হচ্ছে ক্লিমেনসেন দুটাই আমরা দেখব। প্রথমে দেখো, আমরা দেখাবো রোজেনমুন বিজারণ। রোজেনমুন বিজারণ কার হয়? অ্যাসিড হ্যালাইডের হয়। আচ্ছা, অ্যাসিডের 4 রকম জাতক আছে, অ্যানহাইড্রাইড, হ্যালাইড, অ্যামাইড আর হচ্ছে এস্টার। তার মধ্যে অ্যাসিড হ্যালাইড যেটা, সেটার সংকেত এরকম, মনে করো কি নিবা? ক্লোরিন নাও, এখানে যে কোনো কিছুই হতে পারে, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন অ্যান্ড সো অন। রোজেনমুন বিজারণ বলে যখন এটাকে আমি বিজারিত করব, অর্থাৎ এখানে একটু মনে রাখতে হবে তোমাদের যেটা, যে এখানে প্রভাবক হিসেবে কাজ করে প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, আর এখানে হাইড্রোজেন। প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক। এরা করে কি, প্রভাবন ক্ষমতা একটু হ্রাস করে, হাইড্রোজেনের প্রভাবন ক্ষমতা হ্রাস করে। তোমরা একটু পরেই বুঝবা যে হাইড্রোজেনের প্রভাবন ক্ষমতা হ্রাস করার কারণ কি ছিল। দেখো তো, রোজেনমুন বিজারণ বলছি, তাহলে কি হবে? তড়িৎ-ঋণাত্মক মৌল অপসারণ হবে। এখানে তড়িৎ-ঋণাত্মক কে? অক্সিজেন আর হচ্ছে ক্লোরিন। তো প্রথমে সে অক্সিজেনকে আক্রমণ করবে না ক্লোরিনকে আক্রমণ করবে, এটাই প্রশ্ন। রোজেনমুন বিজারণের ক্ষেত্রে সবসময় সে এই ক্লোরিন মৌলটাকে আক্রমণ করবে, তাহলে এটা অপসারিত হবে, যেহেতু বিজারণ এটা অপসারিত হবে। তাহলে দেখো কি হয়, অ্যালডিহাইড উৎপন্ন হয়ে গেল। এটাই রোজেনমুন বিজারণ। এর পরবর্তী স্টেপে যেটা হয় সেটা হচ্ছে যে ক্লিমেনসেন বিজারণ। এই বিজ্ঞানী কি বলল? ক্লিমেনসেন বিজারণের ক্ষেত্রে দেখা বিজ্ঞানী যেটা বলছেন সেটা হচ্ছে RCOOH। এটা কি? অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডকে আমি আবার বিজারিত করব। তাহলে কি উৎপন্ন হয় দেখো। ক্লিমেনসেন বিজারণের ক্ষেত্রে আমরা এখানে যদি বিজারণ করি, দেখো তো তড়িৎ ঋণাত্মক মৌলকে, অক্সিজেন না, আর তো হাইড্রোজেন থাকলো না তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে অক্সিজেনই এখন যখন তড়িৎ ঋণাত্মক মৌল, বিজারক কি করবে? এটাকে অপসারিত করবে। দেখো তো, ওকে যদি অপসারিত করে তাহলে কার্বনের দুটো হাত ফাঁকা হয়, তার মানে হাইড্রোজেন দুটো হাতে দখল করবে। কি উৎপন্ন হবে? RCH2H, অর্থাৎ অ্যালকেন উৎপন্ন হয়ে গেল। এটা হচ্ছে ক্লিমেনসেন বিজারণ। ওকে, তোমাদের পরীক্ষায় রোজেনমুন বিজারণ এবং ক্লিমেনসেন বিজারণ প্রায় একসাথে আসতে দেখা যায়, এবং এখানে হচ্ছে যখন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। কার্বনিল মূলকের ক্ষেত্রে এরপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে যদি আমরা সিম্পল একটা অ্যালডিহাইডকে বিজারিত করতাম, মানে ক্লিমেনসেন বিজারণ না, এভাবে বিজারিত না করে আমরা যদি এমনি সিম্পল বিজারণ করতাম, তাহলে কি হতো? অর্থাৎ RCOOH লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে। এটা একটি শক্তিশালী বিজারক। এখানে যদি আমরা বিজারণ করতাম, তাহলে তোমরা দেখতা যে উৎপন্ন হতো অ্যালকোহল, RCH2OH। যদি ক্লিমেনসেন বিজারণ, এখানে প্রভাবক আছে, তোমরা একটা বসাই নিবা, বই দেখে নিবা এখানে কি প্রভাবক আছে। আর এটা হচ্ছে আমাদের নর্মাল একেবারে যেটা আমরা ক্লাস 9-10-এ শিখাচ্ছি সেটা। দেখো, আমরা অ্যালকোহলকে জারিত করলে এটা পেয়েছিলাম, এবং এটাকে আবার যখন বিজারিত করলাম তখন আমরা এটা পেয়ে গেলাম। অ্যালডিহাইড মূলকের ক্ষেত্রে আমাদের আর বিজারণ নাই, তবে আমাদের কিটোন সম্পর্কে আরও জানার বাকি আছে। কিটোন কি? R প্রাইম, এটা কিটোন। এটাকে তুমি যদি জারিত করতে চাও তাহলে এই জিনিসটা একটু কমপ্লিকেটেড। কিটোনের ক্ষেত্রে দেখো, আমি একটা ট্রিভিয়াল কিটোন নিব। দেখো, CH3 CH2 C,
ডবল ও, দেন আমি নিব হচ্ছে CH2 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 CH3। আচ্ছা, এটাকে আমি জারিত করব। এখন বলো, কিটোনকে যদি আমি জারিত করি তাহলে কোন এ কাকে আক্রমণ করবে? এ তো জারক, এ যুক্ত হবে, কাকে আক্রমণ করবে? অবশ্যই ডবল বন্ডকে। আচ্ছা, যদি ডবল বন্ডকে সে আক্রমণ করে তাহলে ডবল বন্ড তো হয় এখান থেকে অথবা এখান থেকে ভেঙে যাবে, তাই না? ভেঙে গেলে কোথায় থেকে ভাঙবে এই বিষয় সম্পর্কে আমাদের ধারণা দেয় পপ অফ রুল। পপ অফ রুল আমাদের বলে যে এই মূলক সেখানেই ভাঙবে যেখানে কম সংখ্যক কার্বন চেইন আছে। অর্থাৎ তুমি মনে রাখতে পারো ও হচ্ছে গরিবের বন্ধু, যার নাই তাকে দিবে। দেখো তো ওর এদিকে কটা কার্বন আছে? 1টা 2টা 3টা 4টা আছে। এদিকে কটা কার্বন আছে? 2টো। তাহলে ও কার সাথে যাবে? যার নাই তার সাথে যাবে। দেখো নাই কার, ওর নাই, ওর সাথে ও চলে যাবে। তাহলে ভাঙবে কোথা থেকে? এখান থেকে ভাঙবে। তাহলে উৎপাদগুলো লিখে ফেলো। CH3 CH2 C। দেখো অক্সিজেন কিন্তু যুক্ত হলো, এটা তো ছিলই, তার সাথে OH যুক্ত হলো। এবার এটা এটা জারিত হবে। দেখো এটা জারিত হলে কি হবে? এই অংশটা, এই পার্টটা জারিত হবে। এই পার্টটা জারিত হলে দেখো এইখানে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন অপসারণ করবে সে, দিয়ে সে এখানে নিজে অক্সিজেন যুক্ত হবে, দিয়ে সে কার্বক্সিলিক অ্যাসিড গঠন করবে। তাহলে দেখো এখানে কি উৎপন্ন হয়? উল্টা দিক থেকে লিখছে CH3 CH2 CH2 COOH। কিটোনের জারণের ক্ষেত্রে আমরা এরকম দুরকম উৎপাদ পাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ছিল কিটোনের জারণ। এই কিটোনের জারণ অ্যারোমেটিকের ক্ষেত্রেও হতে পারে। মনে করো একটা যৌগ, বলো তো কার সাথে ভাঙবে? যেদিকে কম কার্বন আছে অবশ্যই ও এর সাথে ভেঙে যাবে। যার সাথে কম কার্বন আছে ও তার সাথে যাবে, মানে এখানে ভাঙবে। তাহলে কি উৎপন্ন হবে যদি জারিত করো? বাম দিকে বেনজোইক অ্যাসিড পাবা, ডান দিকে CH3 COOH। কিটোনের বিজারণও আমাদের শেষ। আমরা দেখব এস্টারের বিজারণ। এস্টারের বিজারণ। এস্টারের বিজারণের ক্ষেত্রে তোমাদের যেটা দেখতে হবে যে এস্টার আসলে কি। এস্টার তো অ্যাসিড জাতক না, হ্যালাইডের মতো, অ্যাসিড হ্যালাইডের মতো। লিখো CH3 COO C2H5। এস্টারের ক্ষেত্রে অ্যাসিড থেকে OH মূলক চলে যায়, আর ক্ষার থেকে H মূলক চলে যায়, এখনো পানি বের হয়ে যায়, এরপর এটা উৎপন্ন হয়। আচ্ছা, এটাকে তুমি যদি জারিত করো, নো, এস্টারকে তুমি জারিত না, এস্টারকে তুমি বিজারিত করতে পারবা। আসো বিজারণ করি। বলো তো বিজারণ মানে কি? তড়িৎ মৌল অপসারণ। বলো তো এখানে তড়িৎ মৌলকে এটা আর এটা, আর এটা তো বন্ধনের মধ্যে আছে, একে ভাঙবে না। ওর জন্য ভালনারেবল পয়েন্ট হচ্ছে এটা, এবং এটাকে সে ভেঙে নিয়ে যাবে। বলো তোমরা কি হবে? অক্সিজেন নিয়ে যাবে, দুটো হাত ফাঁকা হয়ে যাবে, দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। সো যেটা হবে যে CH3 CH2 ও দেন হচ্ছে H। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এখানে ভেঙে যাবে আর কি, আর এটা এখানে যুক্ত হবে। তাহলে দেখো CH2, আচ্ছা C2H5OH, মানে একই জিনিস তোমরা দুবার করে পাবা। আচ্ছা দেখো, এটা ছিল অ্যাসিড মূলক COO, তারপর এটা ছিল অ্যালকোহলের। তো এই ঠিক এই পয়েন্টটাতেই ভেঙে যাবে, এবং যার অ্যাসিড মূলক হয়েই আছে তাকে সে বিজারিত করবে। এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে এবং অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে।
আর এটা যেহেতু অ্যালকোহলমূলক, ওর সাথে শুধু একটা হাইড্রোজেন যুক্ত হয়ে এরকম 2 অণু হাইড্রোজেন গঠন করবে। যদি এখানে কার্বন সংখ্যা কম বেশি হতো তাহলে আমরা 2 রকমের অ্যালকোহল পেতাম। এস্টারের বিজারণের ক্ষেত্রে আমাদের শুধু এটুকু জানলেই চলবে। আমরা দেখব অ্যামাইডের বিজারণ। এস্টারের বিজারণ এটা অ্যামাইড। অ্যামাইডও অ্যাসিড জাতক। এটাকে বিজারিত করব। তোমরা বলো এটাকে যদি বিজারিত করি তাহলে কি উৎপন্ন হতে পারে? তড়িৎ মূল অপসারিত হবে, তাহলে এখানে যুক্ত হয়ে যাবে হাইড্রোজেন। একদম নর্মাল অ্যামিন উৎপন্ন হবে। অ্যামাইডের বিজারণ এটা। অ্যামাইডের বিজারণ শেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টলুইনের জারণ। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় আসার মতো একটি বিক্রিয়া। আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো সবই কিন্তু পরীক্ষায় আসার মতো নেই। টলুইনের জারণ। টলুইন কিভাবে উৎপন্ন হয়? বেনজিনের ফিডেরগ্রাফ অ্যাসাইলেশন অ্যালকাইলেশনের মাধ্যমে আমরা টলুইন পেতে পারি। এটাকে বলা হয় টলুইন। টলুইনকে আমরা দুভাবে জারিত করতে পারি। টলুইনকে প্রথমে যদি দুভাবে জারিত করতে পারি। ওকে, তো প্রথম কেস হচ্ছে মৃদু জারণ। মৃদু জারণের ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করব? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর হচ্ছে ক্রোমিল ক্লোরাইড CrO2 Cl2। মৃদু জারণের ক্ষেত্রে কি হবে বলো তো? অ্যালকোহলকে যদি মৃদু জারিত করি তাহলে কি বলছিলাম? অ্যালডিহাইড পাওয়া যায়। এটার ক্ষেত্রেও তাই হবে, অ্যালডিহাইড পাওয়া যাবে। কেন বেনজিন বলয়কে আক্রমণ করলো না? বেনজিন বলয় অত্যন্ত সক্রিয়, অত্যন্ত নিষ্ক্রিয় এবং সাধারণত জারক পদার্থের প্রতি অসংবেদনশীল। যদি আমরা তীব্র জারণ করি বেনজিন বলয় কি তাও বেঁচে থাকবে? অফকোর্স বেঁচে থাকবে। বেনজিন বলয়কে সে আক্রমণ করতে পারবে না। তীব্র জারণের ক্ষেত্রে আমরা এই বিকারক ব্যবহার করি। এবং দেখো, আগেই তোমাদের বলছিলাম যে যেখানে অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে নর্মাল জারণে, তাহলে তীব্র জারণে অবশ্যই অ্যাসিড উৎপন্ন হবে। এটার নাম কি? বেনজোয়িক অ্যাসিড। টলুইনের এই 2 রকম বিক্রিয়াই আমাদের বইয়ে ছিল। ওকে, আসো আমরা যেটা দেখবো এবার সেটা হচ্ছে ফেনলের বিক্রিয়া। ফেনল কি? ফেনল হচ্ছে বেনজিন আর তার সাথে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এটাই তো ফেনল। ফেনলকে আমরা যদি জারিত করি, ফেনলকে জারিত না, ফেনলকে আসলে বিজারিত করা যায়। সো তুমি বিজারিত যদি করো, দেখো বিজারণ এখানে তুমি 2 ভাবে করতে পারবা। প্রথম কেস হচ্ছে যে তুমি এই বেনজিন চক্রের মধ্যে বিজারণ করতে পারবা, আরেকটা হচ্ছে বাইরের বলয়ে তুমি বিজারণ করতে পারবা। সো দেখো, তুমি যদি জিঙ্ক দাও এখানে, তাহলে বাইরে বিজারণ সংঘটিত হবে। জিঙ্ক আসলে কি? জিঙ্ক 2+ আয়ন গঠন করবে না, তার মানে কি? সে ইলেকট্রন দিয়ে দিবে, তার মানে কি? তার জারণ ঘটবে, এটা বিজারিত হবে। ওর যদি জারণ ঘটে তাহলে ওর কি বিজারণ ঘটবে। সো যার কারণে আমরা এই জিঙ্ক ব্যবহার করি। তো দেখো, এই যে বিজারকটা H জার্মান হাইড্রোজেন, সে কি করবে? তড়িৎ মৌল অপসারণ করবে। এই যে অক্সিজেনকে নিয়ে সে চলে যাবে, পানি গঠন করবে, আর একটা বেনজিন সে হচ্ছে রেখে দিবে H2O। কত সহজ না জারণ বিজারণ কনসেপ্ট দিয়ে? যদি তুমি বিজারণ করতে অন্য প্রসেসে, যদি তুমি এখানে নিকেল ব্যবহার করতা, তাহলে এখানে তুমি কমপ্লিটলি আর একটা ভিন্ন রেজাল্ট পেতে। সেটা হচ্ছে এই জিনিসটা পেতাম, সাইক্লোহেক্সানল। ওকে, তো এই দুটো বিক্রিয়া অত্যন্ত ইম্পর্টেন্ট ফেনলের জন্য, ফেনলের বিজারণের জন্য। আমরা দেখব সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা বিক্রিয়া, সেটা হচ্ছে ডায়াজোমূলকের বিক্রিয়া। ডায়াজোনিয়াম লবণ কি তোমরা চিনো? ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম লবণ কি? ডাইঅ্যাজোনিয়াম সল্ট। ডায়াজোনিয়াম লবণকে বেনজিন ডায়াজোনিয়াম লবণ বলা, মানে সাধারণত ব্যবহার করা হয়। এটা কেন বলতে পারবা? N2Cl। দেখো, বেনজিনের এই চক্রে রেজোনেন্স চলছে।
যার কারণে ও স্থিতিশীল। ওর সাথে যখন ডাইজোনিয়ামের এই মূলকটা যুক্ত হয়, এটা অত্যন্ত অস্থিতিশীল একটা মূলক, ঠিক আছে, অত্যন্ত জটিল, নিম্ন তাপমাত্রায় থাকে আর হচ্ছে জটিল স্ট্রাকচার তার, যার কারণে সে যখন এই রেজোনেন্সের সাথে অংশগ্রহণ করে তখন সে স্থিতিশীলতা লাভ করে। কিন্তু অন্যান্য সময় অর্থাৎ অ্যালিফেটিক কার্বনের সাথে যদি তুমি দাও তাহলে ও স্থিতিশীলতা লাভ করতে পারে না। তো এই জন্য ওই অবস্থায় তাকে পাওয়া যায় না, ওই অবস্থায় আমরা তার বিক্রিয়াও শিখি না। ডায়াজোনিয়াম সল্টকে তুমি যদি বিজারণ করতে চাও, তুমি এখানে দুইভাবে বিজারণ করতে পারবা। একটা হচ্ছে যদি বিজারণ করতে চাও এখানে তুমি তীব্র বিজারণ করতে পারবা, আর হচ্ছে নর্মাল বিজারণ করতে পারবা। আসলে প্রথমে দেখি মৃদু বিজারণ। মৃদু বিজারণের ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে টিন ক্লোরাইড, আর হচ্ছে কি ব্যবহার করব, HCl। এটার কেসে কি হবে, এই দুটো বিক্রিয়া করে টিন 4 ক্লোরাইড গঠন করবে, আর হচ্ছে দুটো জায়মান হাইড্রোজেন উৎপন্ন করবে। জায়মান হাইড্রোজেনই এটা, ঠিক আছে। দেখো এটার স্ট্রাকচারটা একটু দেখো। এটা স্ট্রাকচার। বলতো যদি আমি বিজারণ করতে চাই তড়িৎ ঋণাত্মক মৌল অপসারণ হবে, বলতো তড়িৎ ঋণাত্মক মৌল এখানে কে? অফকোর্স ক্লোরিন। নাইট্রোজেন নিজেও তড়িৎ ঋণাত্মক, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3, আর ক্লোরিনের ক্ষেত্রেও ওটার আশেপাশেই হবে। তো দেখো যেহেতু আমি মৃদু বিজারণ করছি, সে যাকে আগে পাবে তাকে আগে খাবে। তো যাকে পাবে তাকে খাবে, প্রথমে যাকে পাবে কাকে পাবে? ক্লোরিনকে পাবে। তাহলে দেখো সে ক্লোরিনকে অপসারণ করবে আর বাকিদের সাথে কি হাইড্রোজেন যুক্ত করবে। বসায় দাও। দেখো এই ডবল বন্ড ভেঙে যাবে, এখানে দুটো একটা যুক্ত হবে মৃদু বিজারণে। যদি তুমি তীব্র বিজারণ করো তাহলে কি হতে পারে? তীব্র বিজারণ যদি করো তাহলে এখানে তোমাকে ব্যবহার করতে হবে HCl প্লাস জিঙ্ক। তীব্র বিজারণের ক্ষেত্রে দেখো এটা তো অবশ্যই তো হবেই, তড়িৎ ঋণাত্মক আর কে আছে? নাইট্রোজেন নিজেও আছে, এই নাইট্রোজেনকে সহজে নিয়ে যাবে। সো আলটিমেটলি অ্যানিলিন উৎপন্ন হবে। ওকে, এটা ছিল ডায়াজোনিয়াম লবণের জন্য বিক্রিয়া। আমাদের বইয়ে মোটামুটি জারণ বিজারণ সম্পর্কিত এই বিক্রিয়াগুলোই ছিল, এবং এগুলো থেকেই সাধারণত পরীক্ষায় আসবে, এর বাইরে আর কিছু দেওয়ার কথা না। সো তোমাদের জন্য এটা আমি হচ্ছে দেখাতে পেরে মানে নিজেই বেশ একটা শান্তি পাচ্ছি, কারণ এই জিনিসটা অনেকে আর কি বুঝে না। সো এটা দেখার পর যদি কারো উপকারও হয়, সো এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তির বিষয় হবে। তো আই গেস আমি যেভাবে বুঝালাম এভাবে বুঝতে কঠিন লাগার কথা না। এরপর তোমরা যদি আর একবার বইটা দেখে নাও, দেন এটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। আমার নাম হচ্ছে শরীফ বিন হক। সো তোমাদের সাথে আবারও দেখা হবে আমার এর পরবর্তী পর্বে, যেখানে আমরা বিভিন্ন বিজ্ঞানের নামের বিক্রিয়া নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আর তোমরা চ্যানেলটা রেকমেন্ড করো, কারণ তোমরা যদি লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করো অ্যাটলিস্ট আমি উৎসাহ পাই যে না, মানুষের কাজে লাগতেছে। ওকে, সো ভালো থাকো, টাটা, আল্লাহ হাফেজ।